হ্যালো ফ্রেন্ডস, আপনি কি খুবই অল্প টাকায় ভিসা বানিয়ে বিদেশে ঘুরতে যেতে চাইছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট। এই ভিডিওতে আমরা জাপান ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে ডিসকাস করব এবং আপনি মাত্র ১৮০০ টাকার মধ্যে কিভাবে জাপান ভিসা অ্যাপ্লাই করে বিদেশে ঘুরতে যেতে পারবেন, সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ পুরোটাই ডিসকাস করব। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। স্টেপ 1, চুজ দি রাইট ভিসা টাইপ। মানে ফার্স্ট আপনাকে আপনার ভিসা ক্যাটাগরিটা চুজ করতে হবে। যেমন ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, স্পাউস বা ডিপেন্ডেন্ট ভিসা। সো এই ভিসাগুলোর মধ্যে আপনি কোন পারপাসে যেতে চাইছেন, সেই পারপাসটা বা সেই ক্যাটাগরিটা আপনাকে ফার্স্ট চুজ করতে হবে। স্টেপ 2, প্রিপেয়ার দি রিকোয়ার্ড ডকুমেন্টস। তারপর আপনার ভিসা ক্যাটাগরিটা চুজ করার পরে আপনাকে ডকুমেন্টস চেকলিস্ট অনুযায়ী আপনাকে অল ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করতে হবে। সো সেই ডকুমেন্টসগুলো কি? নাম্বার 1, ভ্যালিড পাসপোর্ট। সো ফার্স্ট আমি বলবো, জাপান ভিসার জন্য 5টা কনসুলেট আছে ইন্ডিয়াতে। সো ইন্ডিয়ার 5টা কনসুলেটের মধ্যে আপনার পাসপোর্টটা কোন কনসুলেটের আন্ডারে পড়ছে সেটা আপনাকে ফার্স্ট চেক করতে হবে জাপান ওয়েবসাইট বা ভিএফএস গ্লোবাল ওয়েবসাইট থেকে। সো যেমন এখানে কনসুলেট যেগুলো আছে, ফার্স্ট হলো মুম্বাই আছে, নিউ দিল্লি, কলকাতা, চেন্নাই এবং বেঙ্গালুরু। সো এই 4টে যে কনসুলেট আছে এদের একটা এরিয়া আছে, মানে জুরিসডিকশন আছে। সো এই কনসুলেটের আন্ডারে যদি আপনার পাসপোর্ট ইস্যু হয়ে থাকে, মানে আপনার পাসপোর্ট যে কনসুলেটের আন্ডারে ইস্যু হয়ে থাকবে, আপনাকে সেই কনসুলেট থেকেই আপনাকে ভিসাটা অ্যাপ্লাই করতে হবে। এবং আপনি যদি কলকাতা থেকে হয়ে থাকেন বা যদি কলকাতা কোনো ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড বা উড়িষ্যা, এই 4টে স্টেট থেকে যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনি কলকাতা কনসুলেট থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এবং যদি আপনি এই 4টে স্টেটের বাইরে হয়ে থাকেন, মানে ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার এই 4টে স্টেটের বাইরে হয়ে থাকেন এবং কোনো কারণে আপনি কলকাতার মধ্যে আছেন বা এই 4টে স্টেটের মধ্যে আপনি আছেন বা কাজ করেন বা কোনো পারপাসে আপনি স্টে করেন, তাহলে আপনি যদি কলকাতা কনসুলেট থেকে অ্যাপ্লাই করতে চান, দেন আপনাকে এই 4টে স্টেট থেকে কোনো একটা রেসিডেন্স প্রুফ আপনাকে সাবমিট করতে হবে। যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেন্ট এগ্রিমেন্ট। এই ডকুমেন্টসগুলো যদি আপনি দেখাতে পারেন, তাহলে আপনি অন্য স্টেটের আপনার পাসপোর্ট ইস্যু হলেও আপনি কলকাতা থেকে অ্যাপ্লাই করতে পারবেন। নাম্বার 2, অ্যাপ্লিকেশন ফর্ম। মানে আপনার এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এটা একটা পিডিএফ অ্যাপ্লিকেশন ফর্ম আছে। এই ফর্মটাকে আপনাকে পিডিএফে ফিল আপ করতে হবে এবং প্রিন্ট আউট বের করার পর এখানে আপনার পাসপোর্টের যে সাইন আছে সেই সাইনটা ম্যাচ করে আপনাকে সিগনেচারটা করতে হবে। নাম্বার 3, ফটোগ্রাফ। সো এখানে যে ফটোগ্রাফটা লাগবে সেটা হলো 45 mm ইন্টু 35 mm এবং কালার ব্যাকগ্রাউন্ড হতে হবে। এবং আপনার যে ফটোর মধ্যে যে ফেস হবে, ফেসটা 70 to 80% কভার হতে হবে এবং ফটোটা 6 মান্থের পুরানো হলে চলবে না। নাম্বার 4, কভার লেটার। মানে আপনাকে একটা পার্সোনাল কভার লেটার লিখতে হবে এবং সেই কভার লেটারে আপনি কী পারপাসে যাচ্ছেন সেইটা আপনাকে ডিসক্রাইব করতে হবে। এবং কভার লেটার যদি লিখতে না পারেন বা কীভাবে কভার লেটার লিখতে হয় বা কভার লেটারের বডিতে কী লেখা উচিত যদি না জানেন, প্লিজ কমেন্ট করুন, আমি আপনাকে হেল্প করব। নাম্বার 5, এনওসি। আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন, তাহলে সেই কোম্পানি বা অফিসের একটা এনওসি লাগবে। মানে আপনি যে পারপাসে ঘুরতে যাচ্ছেন বা কতদিনের জন্য ঘুরতে যাচ্ছেন, সেই রিজন মেনশন করে, ডিউরেশন মেনশন করে আপনাকে অফিস বা কোম্পানি থেকে একটা এনওসি আপনাকে সাবমিট করতে হবে। নাম্বার 6, পার্সোনাল 6 মান্থ ব্যাঙ্ক স্টেটমেন্ট, এবং যেটা অরিজিনাল লাগবে উইথ স্ট্যাম্প অ্যান্ড সাইন ফ্রম ব্যাঙ্ক। নাম্বার 7, পার্সোনাল আইটিআর ফর 3 ইয়ার্স। মানে 3 বছরের আপনাকে আইটিআর রিটার্নের অ্যাকনোলেজমেন্ট যে রিসিভড হয়, ওই রিসিপ্টটা আপনাকে সাবমিট করতে হবে। নাম্বার 8, বোথ ওয়ে ট্রাভেল টিকিটস। মানে আপনাকে একটা ডামি টিকিটস বুক করে দিতে হবে। আপনি যে যাওয়ার ডেট এবং আসার ডেটের একটা ট্রাভেল টিকিটস, মানে ট্রাভেল আইটিনারি একটা ডামি টিকিট আপনাকে বুক করে দিতে হবে। কনফার্ম দিতে হবে না, বাস জাস্ট বুকিং একটা ডামি বুক করে দিলেই হবে। নাম্বার 9, হোটেল রিজার্ভেশন। না, আপনি ওখানে গিয়ে কোথায় থাকবেন, সেই আপনার স্টে করার যে প্লেস হবে, মানে যেটা যদি ওটা যদি হোটেল হয় তাহলে হোটেল দেবেন, যদি কোনো প্রাইভেট অ্যাকোমোডেশন হয় সেটাও আপনাকে প্রুফটা আপনাকে সাবমিট করতে হবে। স্টেপ 3, সাবমিট ইউর অ্যাপ্লিকেশন। সো আপনার এই অল ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ হয়ে যাওয়ার পর আপনাকে আপনার এই অল ডকুমেন্টসগুলো ভিএফএস গ্লোবাল জাপান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা জাপানিজ এমবাসি বা কনসুলেটের থ্রুতে সাবমিট করতে পারেন, বা আপনি কোনো অথরাইজড ট্রাভেল এজেন্সির দ্বারা ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারেন। মানে হলো, আপনি নিজেও যদি ভিএফএসে না যান, কোনো অথরাইজড ট্রাভেল এজেন্সিকে দিয়ে আপনি যদি ডকুমেন্টসগুলো দিয়ে দেন, তারা আপনার বিহাফে ডকুমেন্টসটা সাবমিট করতে পারবে। স্টেপ 4, পে দি ভিসা ফি। সো এখানে ভিসা ফি কত লাগবে? এখানে মোটামুটি আপনার যে ভিসা ফি আছে সেটা হলো 450 টাকার মতো ভিসা ফি লাগবে। এবং ডকুমেন্টসটি যে ভিএফএস এর থ্রুতে সাবমিট করছেন, তো ভিএফএস এর একটা ফিস লাগবে, যেটা হচ্ছে 800 টাকা। সো ভিসা ফি 450 এবং ভিএফএস ফি 800 টাকা। এবং পাসপোর্টটা যদি আপনাকে কুরিয়ার করতে হয়, মানে আপনি যদি কুরিয়ারের পাসপোর্ট রিসিভ করতে চান, তাহলে কুরিয়ারের জন্য 550 টাকা লাগবে। সো টোটাল আপনাকে 1800 টাকার মতো খরচা হবে আপনার এই জাপান ভিসা অ্যাপ্লাই করার জন্য। স্টেপ 5, ওয়েট ফর প্রসেসিং। সো
অল ডকুমেন্ট সাবমিট করার পর আপনার যে ভিসার প্রসেসিংটা এটা 5 to 7 ওয়ার্কিং ডেজ মতো লাগবে। মানে 5 to 7 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার ভিসা হয়ে পাসপোর্টটা আপনার বাড়িতে কুরিয়ার হয়ে যাবে। সো ভিসা পাওয়ার পর আপনার ট্রাভেল টিকিটস, অ্যাকোমোডেশন এবং সাফিসিয়েন্ট ফান্ডস এগুলো আপনাকে সাফিসিয়েন্ট ফান্ডসের যে প্রুফগুলো আছে, যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনাকে ক্যারি করতে হবে। সো আপনি যদি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটাও যদি ফিল আপ করতে না পারেন তো প্লিজ কমেন্ট করবেন, আমি আপনাকে অবশ্যই হেল্প করব। এবং এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে প্লিজ একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করবেন ফর ভিসা অ্যান্ড ট্রাভেল আপডেটস। থ্যাংক ইউ।